এই কমাস ধরে বাংলাদেশের গণমাধ্যমে বহুল আলোচিত বিষয়টি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তে পুশিং। বিভিন্ন নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী শুধুমাত্র মে মাসে প্রায় 1500 এর বেশি অভিবাসীকে পুশিং করা হয়েছে। কিন্তু নিরাপত্তা সংস্থার চোখের আড়ালে এমন আরো হাজার খানেক পুশিনের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ এও স্বীকার করেছে যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী দ্বারা বিশ্বের এই পঞ্চম দীর্ঘতম স্থল সীমান্ত এলাকা সার্বক্ষণিকভাবে নজরদারি করা সম্ভব নয়। এই পুশিনের ঘটনা ঘটে কুড়িগ্রাম, খাগড়াছড়ি, চুয়াডাঙ্গা, লালমনিরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, ঠাকুরগাঁও জেলার বর্ডারে। অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তের উত্তর, পূর্ব, পশ্চিম সকল দিক থেকেই ঘন ঘন পুশিন হচ্ছে। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এই পুশিন চালানো হচ্ছে। ডেমোগ্রাফিক্যালি এই পুশিনের শিকার অভিবাসীদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ রয়েছেন। একই সাথে এথনিক্যালি অনেকেই মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী, পশ্চিমবঙ্গ ও আসামের মুসলমান ও বাংলাদেশের নাগরিক। গভীর রাতে সীমান্ত খুলে পুশিন করা হচ্ছে এবং শিখিয়ে দেওয়া হচ্ছে ধরা পড়ার পর নিজেদের বাংলাদেশি বলে পরিচয় দিতে। বাংলাদেশি পুশিন এর শিকার একজন ভারতীয় মুসলমান জানিয়েছেন তিনি আসামের মিকিরভিটার বাসিন্দা। সেখানে তার জমি ও বাড়ি আছে। উনি সেই এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার বাবা মা সেখানকার আদি বাসিন্দা। তার আত্মীয়ের অনেকেই সেখানকার ওয়ার্ড মেম্বার। বলা যায় প্রায় নির্বিচারেই যথাযথ প্রক্রিয়া পরিপালন না করেই এই পুশিং করা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গত 9 মে ভারতকে একটি কূটনৈতিক নোট পাঠিয়ে এই পুশিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বলা হয়েছে কেবল বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণ সাপেক্ষে অবৈধ অভিবাসীদের যথাযথ মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য। এই সমস্যা সমসাময়িক নয়, বরং এর পেছনে দীর্ঘ সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ইতিহাস আছে। এর পেছনে রয়েছে ব্রিটিশ শাসনের অবসানকালে অপরিণামদর্শী সীমান্ত ভাগ, যা সীমান্তের দুপারের বসবাসরত জনবসতিগুলোর হাজার বছরের যোগাযোগ সীমিত করে তোলে। নারীর বন্ধন থেকেই বাংলাদেশ থেকে ইন্ডিয়া সীমান্তবর্তী মানুষদের আসা যাওয়া দশকের পর দশক ধরেই চলছে। 1992 সালের সেপ্টেম্বরে ভারত অপারেশন পুশব্যাক শুরু করে, যেখানে 132 জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে চিহ্নিত করতে মাথা ন্যাড়া করে ফেরত পাঠানো হয়েছিল। এই নিক্কারজনক ঘটনা তৎকালীন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে। ভারত মূলত সীমান্ত নিরাপত্তার দোহাই দিয়ে এই ঘটনাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে, যা আন্তর্জাতিক আইন, সীমান্ত প্রটোকল এবং দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা যায়। এই ধরনের চাপ প্রয়োগ 1975 সালে সীমান্ত বিরোধ পর্যালোচনার জন্য ভারত বাংলাদেশ যৌথ নির্দেশিকা, 2011 সালের সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা এবং বিজিবি ও বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সম্পাদিত চুক্তিও লঙ্ঘন করছে। জাতিসংঘের শরণার্থী কনভেনশন, মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র, 1971 সালের শরণার্থী চুক্তি থেকে শুরু করে 1967 সালের প্রোটোকল, নির্যাতন বিরোধী কনভেনশনে এমন জোরপূর্বক ফেরত পাঠানো সম্পূর্ণ বেআইনি। কিন্তু আন্তর্জাতিক সকল মানবাধিকার চুক্তি পরিপালনকারী হিসেবে নিজেদের জোর গলায় পরিচয় দেয় ইন্ডিয়া এই পুশ ইন করে আসছে নির্বিচারে। সীমান্ত পুশ ইনের প্রেক্ষাপট বুঝতে হলে সীমান্তবর্তী এলাকার নাগরিকদের জীবন আচার বুঝতে হবে। যুক্তরাষ্ট্রের কোলগেট বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক নাভিন মুর্শিদ সীমান্তবর্তী এলাকার আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশদ অ্যানালাইসিস বা বিশ্লেষণ করেন। এই বিশ্লেষণে বেশ কিছু প্রেক্ষাপট সামনে উঠে আসে যা সাধারণত সীমান্ত রাজনীতির আলাপে খুব একটা দেখা যায় না। প্রথমত, ইন্ডিয়ার রাষ্ট্রীয় দৃষ্টিকোণে 8-10টা এলাকাকে যেভাবে দেখা হয়, সীমান্ত এলাকাকে দেখা হয় তার চেয়ে ভিন্ন দৃষ্টিতে। ইন্ডিয়ার সীমান্তে রাস্তাঘাট ভালো নয়, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান খুবই কম, অর্থনৈতিকভাবে খুবই দরিদ্র, স্থলবন্দর ও সীমান্ত হাটের সুফল স্থানীয় জনগণ পান না। কেন? ইন্ডিয়া দেখে সীমান্ত এলাকায় মুসলমান জনগোষ্ঠী বেশি। ভারতের কেন্দ্র ও রাজ্য দুই সরকারের মধ্যে এক ধরনের দৃষ্টিভঙ্গি আছে, সীমান্ত এলাকায় সব বাংলাদেশি মুসলমান, তাদের জন্য উন্নয়ন দিয়ে কি হবে। এবং বিপরীতে ভারতীয় অংশের সীমান্ত এলাকার তুলনায় বাংলাদেশ অংশের রাস্তাঘাট বেশ ভালো। ভারতীয় সীমান্ত অংশে কাঁচা রাস্তা বেশি, বাংলাদেশ অংশে পাকা। বাংলাদেশের সীমান্তে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ার সীমান্তের তুলনায় উন্নত। তাই ভারতীয় সীমান্ত এলাকার প্রচুর মানুষ সেবা নিতে বাংলাদেশ সীমান্তবর্তী হাসপাতালে আসে। দ্বিতীয়ত, সীমান্ত এলাকার আলাদা একটি সমাজ কাঠামো আছে। তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড অন্য এলাকার চেয়ে আলাদা। তাদের পরিবারের একটি অংশ ভারতের সীমান্ত এলাকায় থাকে, আরেকটি অংশ বাংলাদেশে। তাদের মধ্যে নিয়মিত যাতায়াত ও বাণিজ্য চলে, এটা তাদের কাছে খুব স্বাভাবিক।
প্রচুর ভারতীয়, বিশেষ করে আসাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মানুষ কাজের জন্য বাংলাদেশে আসেন। সীমান্ত এলাকায় বিএসএফই তাদের কাছে রাষ্ট্র, এর বাহিরে তেমন কাউকে তারা চেনেন না। বিএসএফ এর সঙ্গে সমঝোতা হলে সীমান্ত পারি এবং ব্যবসা বাণিজ্য করা তাদের জন্য বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় না। তৃতীয়ত, সীমান্তের ইন্ডিয়ানদের এক প্রকার জাতিগত বৈরিতা অথবা রেশিয়াল অ্যান্টাগনিজম রয়েছে। আসামের মানুষ সীমান্তের অধিকাংশ অভিবাসীকেই বাংলাদেশি বলে চিহ্নিত করে আসছেন। একসময় আসামে বাঙ্গাল খেদা আন্দোলনও বেশ সাড়া ফেলেছিল। সীমান্তে পুশিনকে কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা ধরলে হবে না, এর সাথে এ পর্যন্ত উল্লেখিত এ সকল আর্থসামাজিক প্রেক্ষাপট জড়িত, যার কারণে ইন্ডিয়ান কর্তৃপক্ষ এই পুশ ইনকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। এই নিয়মিত অনানুষ্ঠানিক যাতায়াতের সামগ্রিক সমাধানের দিকে নজর না দিয়ে কেবল উপযুক্ত তথ্য প্রমাণ এবং যথাযথ মাধ্যম ছাড়া এই জোরপূর্বক ঠেলে দেওয়ার পিছে ভিন্ন রাজনৈতিক স্বার্থ থাকতে পারে। এই প্রেক্ষাপট থেকে আমরা চেষ্টা করব বর্তমানে বিভিন্ন মহল থেকে উঠে আসা বেশ কিছু ভুল ধারণার সঠিক ব্যাখ্যা এবং যুক্তি দিতে। বিভিন্ন ভাষ্য ও বিবরণ থেকে বলা হচ্ছে কেবল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুশিন দেখা দিচ্ছে, কিন্তু দুটো যুক্তিতে দেখা যায় এই পুশিনের পেছনের কারণের ভিন্নতা আছে। প্রথমত, বিগত সরকারের শাসনামলে এর চেয়ে অধিক পুশিন হতো, যা সীমান্ত ক্রসিং এর বিভিন্ন উপাত্ত ঘষামাজা করা ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে গণমাধ্যমে আসতো না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুশাসন ও গণমাধ্যমের স্বাধীনতার কারণে সীমান্তের এই অনৈতিক পুশইনের বিষয়টি সামনে আসছে। দ্বিতীয়ত, এই পুশইনের একটা রাজনৈতিক অভিমুখ দেখা যায়। এই রাজনৈতিক অভিমুখে শুরু হয় বিজেপি ও তার হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর দাবির মুখে 2019 সালে নেয়া সিএএ এবং এনআরসি আইন ও ডাটাবেজের মাধ্যমে। বিশেষজ্ঞরা এই অবৈধ অভিবাসী শনাক্তকরণ প্রক্রিয়াগুলোকে ইন্ডিয়ার মুসলিমদের অন্যায্য রেশিয়াল প্রোফাইলিং বলে উল্লেখ করেন। পুশ ইন এর এমন একটি রাজনৈতিক গতি প্রকৃতির সাথে যুক্ত হয় সম্প্রতি পেহেলগামের সন্ত্রাসী হামলা পরবর্তী তল্লাশি অভিযান বৃদ্ধিকরণের বিষয়টিতে। ভারত সরকার বর্তমানে মোট প্রায় 2,500 বাংলাদেশির তালিকা প্রস্তুত করেছে, যাদের শীঘ্রই পুশিং করা হবে। তাদের অনেকে আবার জান খালাস বন্দী, অর্থাৎ বছরের পর বছর তারা অবৈধ অভিবাসী হওয়ার কারণে জেল খেটেছেন। গুজরাটের আহমেদাবাদে ও সুরাটে 500 এর বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয় এই এপ্রিল মাসেই। তাদের সিংহভাগই বাংলাদেশি। রাজস্থান থেকে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি সন্দেহে আটক 148 জনকে ত্রিপুরা রাজ্যের আগরতলায় স্থানান্তর করা হয়েছে। চিহ্নিত বাংলাদেশিদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। বাংলাদেশে ভারত কর্তৃক সংঘটিত পুশিন কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এর শেকড় বহু দশক বছর আগের রাজনৈতিক কৌশল ও ভূ রাজনৈতিক পরিকল্পনায় নিহিত রয়েছে। তাই কেবল অন্তর্বর্তীকালীন সরকারের কারণে পুশ ইন বেড়েছে, এই বক্তব্য যথেষ্ট যুক্তিহীন। আগের আলোচনা উপাত্ত থেকে এটা পরিষ্কার যে পরিকল্পিতভাবে অবৈধ অভিবাসীর নামে শতাধিক মানুষকে পুশ ইন করা হচ্ছে। এই পুশ ইন করেছে ইন্ডিয়ার কর্তৃপক্ষ। যে হস্তান্তর প্রক্রিয়াটি দুই দেশের যথাযথ আইনি কাঠামোর মধ্যে হওয়া যেত, তা এভাবে রাতের আধারে করার পেছনে কারণ কি হতে পারে তা ভাবনার বিষয়। ইন্ডিয়ার মতো এত শক্তিশালী রাষ্ট্র, যা জাতীয় এবং আন্তর্জাতিক সকল মানবাধিকার চুক্তি ও সংবিধানের পরিপালনকারী হিসেবে নিজেদের জোর গলায় পরিচয় দিয়ে থাকে, রাতের আধারে লুকিয়ে সুব্রত বাইনের মতো প্রশিক্ষিত সন্ত্রাসীদের পাঠানোর পায়তারা করছে কিনা সেটাও ভেবে দেখার বিষয়। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা একটা চাপ প্রয়োগের কৌশল, যার মাধ্যমে ইন্ডিয়া বাংলাদেশকে রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করছে। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনকে কেন্দ্র করে এই আন্তর্জাতিকভাবে অন্যায্য কাজটি নিয়মিতভাবে করে যাচ্ছে ইন্ডিয়া। কঠিন প্রশ্নটা এখানেই যে এই অবস্থায় পুশিং চলতে থাকলে যে অভিবাসীদের বাংলাদেশে থাকার আবাস নেই তাদের কি হবে? তাদের জন্য আলাদা রেফিউজি ক্যাম্প করা হবে কি? তাদের কি বাংলাদেশ সরকার জেলে দেবে, নাকি আবার ইন্ডিয়ায় পুশব্যাক করবে? এই কঠিন প্রশ্নগুলোর এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যাচ্ছে না। আপাতত বেশ কয়েকটি দায়িত্বশীল মাধ্যম জানান, পুশ ইন করা এমন অনেকের কাছে বাংলাদেশি নাগরিক হিসেবে যথাযথ তথ্য প্রমাণ না থাকায় বাংলাদেশ সরকার তাদের গ্রহণ করা থেকে বিরত থাকছেন। কিছু কিছু ক্ষেত্রে তাদের ইন্ডিয়ায় পুশব্যাক করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কিন্তু এই পুশ ইন পুশব্যাক আদতে মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন ছাড়া কিছুই হবে না। এই মুহূর্তে সরকার কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। প্রথমত, দুই দেশের নিরাপত্তা বাহিনীকে সঠিক তদন্ত করে এই কার্যক্রম পরিচালনা করার জন্য চাপ প্রয়োগ করতে পারেন। এই ক্ষেত্রে সরকারকে পররাষ্ট্র নীতিতে শক্ত অবস্থান নিতে হবে। দ্বিতীয়ত, এই কমাসে অন্যায্যভাবে পুশ ইন করার জন্য ভারতকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আন্তর্জাতিক ফোরামে বিষয়টি তুলে ধরতে হবে। ইন্টারন্যাশনাল শেমিং এর ব্যবস্থা করতে হবে।
আরেকটি পলিসি বাংলাদেশ সরকার গ্রহণ করতে পারে বলে আমরা মনে করি। দেশে অবস্থানরত অবৈধ ইন্ডিয়ান অভিবাসীদের তালিকা তৈরি করে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো ও তাদের ফেরত নেওয়ার জন্য চাপ দেয়া। দেশে বৈধ ও অবৈধভাবে অবস্থান করা বিদেশি নাগরিকদের মধ্যে শীর্ষে রয়েছেন প্রতিবেশী দেশ ইন্ডিয়ার নাগরিকেরা। বৈধভাবে অবস্থান করা বিদেশিদের মধ্যে তারা প্রায় 30%। তবে অবৈধভাবে বসবাসকারীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা অর্ধেকের বেশি। ভিসা ও পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় অবৈধ হয়ে পড়া এই ভারতীয়রা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজও করছেন। তাছাড়া সীমান্তের আশপাশের অবৈধ শ্রমিক এবং ব্যবসায়ী হিসেবে তাদের সংখ্যা আরো বেশি। বাংলাদেশ সরকার তাদের একটি লিস্ট তৈরি করে ইন্ডিয়ার কর্তৃপক্ষের কাছে দিতে পারে। এই টিট ফর ট্যাট স্ট্র্যাটেজিটি এই কঠিন মানবিক সমস্যার একটি সাময়িক কূটনৈতিক সমাধান হতে পারে বলে আমরা মনে করি।